এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের অস্থি সংক্রান্ত রোগ। আমরা এই যে অস্থি অধ্যায়টা সুন্দর মতো পড়ে আসলাম না, এখন চলো এক নজরে দেখি আমাদের অস্থিতে কি কি রোগগুলো হয়। আমরা মূলত দুটো রোগ নিয়ে আলোচনা করব। আমরা দেখি অস্থিতে আমাদের কি কি ডিজিজগুলো হয় এবং কেন হয়, কিভাবে এই সমস্ত রোগগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। ঠিক আছে, এবার ফার্স্ট যে রোগ সেটা আমি বলছিলাম আমাদের এই অধ্যায়ের প্রবাহচিত্র পড়ানোর সময়, যেটা খুবই কমন একটা ডিজিজ, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে কি? নাম শুনে অনেক কঠিন মনে হচ্ছে, বাংলায় হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাওয়া। ঠিক আছে, দেখি একটু কেন হয়। এই যে ক্যালসিয়ামের অভাবে অস্থির ক্ষয়জনিত রোগ কেন হয়? ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। ভিটামিন ডি এর অভাব যদি থাকে তোমার শরীরে তাহলে অস্টিওপোরোসিস হবে। তোমার বয়স বৃদ্ধি, এই যে বললাম আমি 50 ঊর্ধ্ব হইলেই এই সমস্যাগুলো দেখা যায়। দীর্ঘদিন স্টেরয়েড যুক্ত ওষুধ, যারা ব্যথার ওষুধ বা আর্থ্রাইটিসের মানে স্টেরয়েড আলা ওষুধ যারা খায় তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারো যদি আর্থ্রাইটিস থাকে তাদের হয়। এবং নারীদের ক্ষেত্রে মেনোপজ হওয়ার পর অস্থির পুরুত্ব ঘনত্ব কমে যায়, অর্থাৎ আমাদের মায়েদের একটা বয়স পর তাদের যে রেগুলার পিরিয়ড বন্ধ হয়ে যায়, যেটাকে মেনোপজ বলে, এরপরেই তাদের মূলত হাড়ের যে ঘনত্ব সেগুলো কমতে থাকে এবং হাড় ক্ষয় হতে থাকে। তো তোমরা দেখবা যে আমাদের মায়েদের ক্ষেত্রে এটা খুবই কমন যে তাদের একটা সার্টেন এজে যে তারা আর কাজ করতে পারে না, তাদের শরীর দুর্বল হয়ে যায়, তাদের হাড় ক্ষয় হয়ে যায়। কেন হয়? এই অস্টিওপোরোসিসের কারণে হয়। কি করতে পারি? লক্ষণ কি? দেখো, অস্থি ভঙ্গুর হয়ে যায়, অস্থির ঘনত্ব কমে, পেশি শক্তি কমে যায়। এই যে এটা খুবই কমন একটা সিমটম, পিঠ বা কোমরে ব্যথা হয়। এটা আমাদের মনে হয় প্রত্যেকটা মা, চাচি, নানি অলমোস্ট সবারই আছে। আচ্ছা, এবং অস্থিতে অনেক ব্যথা হয়। তো এই হচ্ছে আমাদের অস্টিওপোরোসিসের লক্ষণ। দেখি আমরা প্রতিকার করব কিভাবে। 50 ঊর্ধ্ব ব্যক্তিদের দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া লাগবে। এখন এটা কি ক্যালসিয়াম ট্যাবলেট বা ওষুধ কিনে খাইতে হবে? নো, নট লাইক দ্যাট। তোমার তো ডিজিজ না হলেও তোমার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া লাগবে। যে সমস্ত খাবারগুলোয় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ঠিক আছে, যেমন দুধ, ডিম, ঠিক আছে, আরও তোমার হচ্ছে ডিমের খোসা যেটা, এই সমস্ত জায়গায় ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। তুমি চাইলে ওষুধ কিনেও খাইতে পারো, বাট 50 ঊর্ধ্ব মানুষ যারা, তাদের অ্যাটলিস্ট 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম একদিনে খাওয়ানো উচিত, তাহলে তাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর নুনি তোলা দুধ বা দুগ্ধজাত, এই যে বললাম দুধ বা দুগ্ধজাত দ্রব্য বেশি খাওয়াইতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, অর্থাৎ সব জায়গায় ঘুরে ফিরে এই ক্যালসিয়ামই পাবা এবং ভিটামিন ডি পাবা। কেন? কারণ এদের কারণেই এই সমস্যাটা হয়। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নেওয়া। যদি হয়েই যায় ডিজিজ, তখন কি করতে হবে? তখন থেরাপি নেওয়া লাগবে। এরপর প্রতিরোধ। প্রতিকার বেশি ভালো না প্রতিরোধ বেশি ভালো? অবশ্যই প্রতিরোধ। দেখি আমরা কি কি কাজগুলো করলে আমাদের অস্টিওপোরোসিস হবে না। আমরা যদি রেগুলার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবার, এই খাবারগুলো যদি আমরা প্রতিনিয়ত খাই, তাহলে আমাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা নাই। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সূর্যালোকের সংস্পর্শে যাওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমান যুগে আমরা সানলাইট বা সূর্যের সংস্পর্শে যাই না বললেই চলে। এই সূর্যের সংস্পর্শ কিন্তু আমাদের শরীরে ন্যাচারালি ভিটামিন ডি তৈরি করে। ঠিক আছে, সো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সূর্যের কাছে থাকা, বিশেষ করে সকালে যখন সূর্যটা উঠে, এই সূর্যটা আমাদের জন্য অনেক উপকার। তো এই সময় এই জন্যই অনেক জায়গায় বা বিশেষ করে ধর্মে বলা আছে, দেখবা সকালে ঘুম থেকে উঠে সূর্যের সংস্পর্শে যাওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর নিয়মিত ব্যায়াম করা, তাহলে বোন জয়েন্টগুলো সক্রিয় থাকবে। জীবনযাত্রার পরিবর্তন, ধূমপান এবং মদ্যপান, এই সমস্ত জিনিসগুলো না করা। তো এইগুলো যদি না করি আমরা, তাহলে আমাদের অস্টিওপোরোসিস হওয়ার যে চান্স সেটা অনেকাংশেই কমে যায়, আমরা ভালো থাকতে পারি। আমরা দ্বিতীয় যে রোগটা নিয়ে কথা বলবো, এটাও খুবই কমন, সেটাকে বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। চিকিৎসার ভাষায় তোমাদের কাছে হয়তো অনেক বিদঘুটে লাগতেছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? বাতের কথা শুনে নাই? গেটে বাত, তারই নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো দেখি আমরা গেটে বাতে কি হয় আসলে, এবং এটা অস্থিসন্ধিতে অটো ইমিউন প্রক্রিয়াজনিত রোগ। কেন হয় আমরা দেখি। লক্ষণগুলো ফার্স্টে দেখি। অস্থিসন্ধি বা গিটে ব্যথা হয়, অর্থাৎ প্রত্যেকটা বোন জয়েন্টে তোমার ব্যথা হবে যদি আর্থ্রাইটিস হয়। গিটগুলো সব ফুলে যাবে, ইনফ্লামেশন হয়ে এগুলো ফুলে যাবে। এরপর অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যাবে, তুমি চাইলেই এভাবে ফ্লেক্সিবিলি নাড়াইতে পারবা না। তারপর অস্থিসন্ধি নাড়াতে বা চলাফেরা করতে কষ্ট পেয়েছে, তোমার মুভমেন্টে অনেক প্রবলেম হবে, অনেক প্যারা খাওয়া তুমি নড়াচড়া করতে। এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে কেমনে বাঁচবো? দেখি আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত আমাদের ব্যায়াম করা উচিত, রেগুলার ব্যায়াম করতে হবে। ব্যায়াম মানে কি একদম জিম টাইপের যে এক্সারসাইজ, এগুলো না। দৈনন্দিন যে কাজগুলো আমরা করি না, খাবার নিয়ে আসা, রুম গোছানো, ঘর পরিষ্কার করা, একটু হাঁটাচলা করা, বাজারে হাঁটতে যাওয়া, বাসার আশেপাশে, এইগুলোকে রেগুলার এক্সারসাইজ বলে। এগুলো যদি করো তাহলে তুমি অনেক ভালো থাকবা। আর এগুলো যদি না করো তাহলে তোমাকে ওই যে ডাক্তারের শেখানো ব্যায়াম বা জিমে যে ব্যায়াম করা লাগবে পরে ঠেলায় পড়ে।
সো দেখি আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম বললাম, এরপর আমাদের অত্যাধিক পরিশ্রম এবং ভারী কাজ থেকে বিরত থাকা। এই যে তোমার পরিশ্রমের লিমিট, কায়িক শ্রমের লিমিট যেন ক্রস না হয়, এটা আমাদের বাবাদের ক্ষেত্রে বলা উচিত, কারণ তারা তাদের লিমিটেশনসের বেশি যে পরিশ্রম করে। আচ্ছা, যন্ত্রণাদায়ক গিটের উপর কুসুম গরম সেক দেওয়া, যেখানে এই যন্ত্রণা বা ব্যথা হবে সেখানে হালকা গরম সেক দিলে সোয়েলিংটা কমে যায়, অর্থাৎ ফুলে যাওয়াটা কমে যায়, যার ফলে একটু ইজি ফিল হয়। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেদনা উপশমকারী ঔষধ খাওয়া। সো এই ছিল আমাদের এই ভিডিও। এখানে আমরা মূলত কথা বললাম দুইটা খুবই কমন ডিজিজ নিয়ে, একটা অস্টিওপোরোসিস আর একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আশা করি এই ডিজিজগুলো সম্পর্কে তোমাদের বেসিক ধারণা হয়েছে এবং তোমরা তোমাদের বাসার সবাইকে সতর্ক করবে, যারা বিশেষ করে 50 ঊর্ধ্ব মানুষ, তাদের যেন এই রোগগুলো না হয়। ঠিক আছে, ধন্যবাদ।